বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বসা আছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এবং তিনি বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন সরদার সাখাওয়াত হোসেন বকুল, এবং আমার ডানে রয়েছেন সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। অনেকেই চারিদিকে আনন্দের বার্তা দেখতে পাচ্ছেন, যেমনটা বিএনপি এখন বিভিন্ন রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেবার আহ্বান জানাচ্ছে, যেটা সাধারণত সরকারের দায়িত্ব, সরকার করে থাকে, আমরা ইউজুয়ালি যেরকম দেখি। আবার অন্যদিকে নানা রকমের হতাশা এবং নৈরাশ্য দেখা যাচ্ছে। আমরা দেখলাম যে গত 17 তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ভাষায় ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় এটা রচিত হয়েছে। এই ঘটনার যেসব ধরা যায় তিনি কলমের কথা মেনশন করেছেন, সে তার জাদুঘরে যাবে, এই ঐকমত্যের বিষয়টি বা এই সনদের কথা পৃথিবীর বিভিন্ন দেশে পাঠ্যপুস্তকে লেখা থাকবে। কিন্তু বাংলাদেশের আসলে কত ভাগ জনগণ এতে অংশ নিল, বা প্রতিনিধিত্ব যারা করছেন তারা কত জনগণের প্রতিনিধিত্ব করেন কি না, বা এমনকি নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যার বিচারও যদি আমরা যাই, 55টি দলের মধ্যে নিবন্ধিত মাত্র 25টি দল স্বাক্ষর করেছে। মিস্টার সরদার সাখাওয়াত হোসেন বকুল, আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে আসলে যে পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ গত কয়েকদিন ধরে যাচ্ছে, সেটাকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে সাহেব। আসলে বাংলাদেশ গত 17-18টি বৎসর যাবৎ একটি রাজনৈতিক অস্থিরতার ভিতর দিয়ে কাটিয়েছে, যার ফলশ্রুতিতে যে খুব মানুষ অন্তরে ধারণ করে ছাত্রদের মাধ্যমে, ছাত্র জনতার মাধ্যমে, বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে জুলাই বিপ্লবের একটি পরিসমাপ্তি ঘটে 5ই আগস্ট ফ্যাসিস্ট সরকারের বিদায়ের মাধ্যমে। সেদিন থেকে বাংলাদেশটাকে নতুন গণতান্ত্রিক ধারায় ফিরে আনার লক্ষ্যে বিভিন্নভাবে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল, নিবন্ধিত অনিবন্ধিত, সবাইকে নিয়ে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে একটা ঐক্যমত পোষণ করে জাতিকে একটা সুদৃঢ় এবং স্থায়ী গণতান্ত্রিক পথধারার মধ্যে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছে, যার পরিণামে, যার চেষ্টায় যেটা আপনি বলেছেন 17 অক্টোবরের কথা, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় উত্তরণের একটা প্রচ্ছন্ন পদক্ষেপ বলে আমি মনে করি যে জুলাই সনদটা স্বাক্ষরিত হয়েছে, যেটার ব্যাপারে আমাদের মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা বলেছেন তার কলম জাদুঘরে যাবে। এবং স্বভাবত এটা কিন্তু একটা সনদ, এটা জাতির জন্য একটা বিশাল গুরুত্বপূর্ণ জিনিস, এবং পবিত্র সংসদের সামনে দক্ষিণ প্লাজায় এটা স্বাক্ষরিত হয়েছে, যেখানে বৈদেশিক কূটনীতিকরা ছিলেন, স্বাক্ষর যারা করেছেন অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা ছিলেন, সবার সামনে জাতির জন্য একটা দিক নির্দেশনামূলক একটা সনদ সাইন করা হয়েছে। আমি মনে করি যে যেভাবেই সমালোচনা করুক না কেন, যারা সাইন করেছে, ক্ষমতায় গেলে এই সনদকে অবহেলা করা বা সনদের বাইরে যাওয়াটা কঠিন হবে বাংলাদেশে। যারা সরকার গঠন করবেন, এই সনদকে বাস্তবায়িত করতে হবে এবং করার ইচ্ছা থাকতে হবে। বাংলাদেশটাকে একটা সুষ্ঠু পরিবেশে নিয়ে যাওয়ার জন্য সত্যিকারভাবে যারা গণতান্ত্রিকামী মানুষ, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, যারা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা গত 17টি বছর যে গণতন্ত্রের জন্য জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সমমনা রাজনৈতিক দলগুলি যে আন্দোলন করেছে, এই সেন্টিমেন্টটাকে বাস্তবায়িত করার জন্য জুলাই সনদের যে ধারাগুলি সন্নিবেশিত করা হয়েছে, এইগুলিকে বাস্তবায়িত করতে হবে। সেইখানে দুর্ভাগ্যজনক ঘটনা যেটি, যে দেখেন যে জামাতে ইসলাম তারা সাইন করেনি। জামাতে ইসলাম জামাত তো সাইন করেছে, না জামাতে ইসলাম যে পিআর নিয়ে যে কথাগুলি বলেছে, যে গণভোট নির্বাচন না করার জন্য, ওনারা আগে বলেছিলেন যে পিয়ার না হলে সনদে সাইন করবেন না, সনদের আইনি ভিত্তি না হলে সাইন করবেন না। ওনারা করেছেন, আপনাদের পাশে বসে। হ্যাঁ, উনি তো ওনারা করেছেন, এনসিপি করেনি। যা জামাত ইসলাম যে কথাগুলি বলেছে, একটা
always they are trying to create some confusion and conflict among the people of the nation. তার কারণ হলো তারা একদিকে বলতেছে পিআর ছাড়া নির্বাচনে যাবে না, অন্যদিকে 300 আসনে তারা তাদের ক্যান্ডিডেট ঘোষণা করে দিয়েছে। পিআর না হলে এটা সিগনেচার করবে, এক একটা শর্ত এক একটা কন্ডিশন দিয়ে ব্যারিয়ার সৃষ্টি করতেছে অগ্রযাত্রায়। একবার এক একটা কথা বলে একটা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করতেছে। যেমন যে নাহিদ ইসলাম একটা খুব যথার্থ বলেছে যে জামাত প্রতারণা করেছে, জায়গায় জায়গায় একবার এক একটা ঝাম্প করে করে রাজনৈতিক এক একটা স্লোগান মাঠে এনে এবং তাদের আন্দোলনকে হাইজ্যাক করার অভিযোগ করেছে, হাইজ্যাক করেছে। আমি এত কঠিন আলোচনায় যেতে চাই না, আমি শুধু এটুকুই বলতে চাই যে জামাত ইসলাম আমাদের দেশের যে গণতান্ত্রিক অভিযাত্রা, আমাদের যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য আমরা যে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম এবং যেটার মানে কন্টিনিউয়াস এটার গুরুত্ব দিয়ে যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জনতার আন্দোলনের মাধ্যমে যেটা প্রতিষ্ঠিত হয়েছে, এইটাকেও তারা ক্ষতিগ্রস্ত করার জন্য বিভিন্নভাবে কায়দামূলক প্রতারণামূলক বক্তব্য দিয়ে যাচ্ছে। তবে আমি একটু বেশি আশাবাদী যে বাংলাদেশের মানুষ, আমার সাথে যিনি আছেন নাজমুল হক প্রধান সাহেব, তো প্রোগ্রেসিভ পলিটিশিয়ান, যে শেষ দিকে গিয়ে কিন্তু আমরা আমাদের গণতন্ত্রকে আমরা বাঁচিয়ে রাখতে চাই। আমরা নিরাশ হব না বা আমরা মানে পিছনে ফিরিয়ে তাকাতে চাই না। যেই সনদ সাইন হয়েছে এটাকে আমি আশাব্যঞ্জক মনে করি। এটা একটা গণতন্ত্রের প্রচ্ছন্ন স্টেবল ইঙ্গিত বলে আমি মনে করি। এটাকে ভিত্তি ধরে আমরা সামনের দিকে এগিয়ে যেতে হবে। এবং আমার নির্বাচনকে আমাদের ক্ষতিগ্রস্ত করবে বা বাধাগ্রস্ত করবে বর্তমান প্রেক্ষাপটে এটা বাংলাদেশের কোনো প্রোগ্রেসিভ রাজনৈতিক দল, যদিও এনসিপি এটা সাইন করেনি, আমি মনে করি এনসিপিও এই গণতান্ত্রিক অগ্রযাত্রা থেকে পিছনে থাকবে না। এখন তো সময় আছে, এটা তো এমন না যে চলে গিয়েছে বা এটা সাইন করা যাবে না, এটা করবে। আমি এখনো মানে একটা আই এম ফাইন্ডিং এ লাইট এট দ্য এন্ড অফ দ্য টানেল, আই এম সিইং এ লাইট এট দ্য এন্ড অফ দ্য টানেল। যত সমস্যায় থাকুক না কেন, টানেলের শেষে আমাদের একটা আলো জ্বলবে, আলোর দিকে আমরা। আপনার কাছে আমার প্রশ্ন থাকলো যে এটা সাইন করলেই কি এমন ঐতিহাসিক, যেটা প্রফেসর ইউনূস বলেছেন, কিন্তু এটাকে অনেকে অতিকথন বলছেন, অনেকে অপরিণামদর্শী কথাবার্তা বলেছেন যে পলিটিক্যাল একটা আন্ডারস্ট্যান্ডিং না থাকলে যা হয় এরকম। তো ধরেন 3 জোটের রূপরেখার কথা আমরা জানি। বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের সময়ে তিনি প্রফেসর রহমান সোবহানের নেতৃত্বে টাস্ক ফোর্স করেছিলেন, সেটা আমরা জানি। আমরা 2007-08-এর যে 153টি এরকম সংস্কার কার্যক্রম, সেগুলোর কথা জানি। কোনো কিছু শেষ পর্যন্ত আসলে সেই অর্থে আর কেউ রক্ষা করেননি। কাজে যতক্ষণ না মনস্তত্ত্বে পরিবর্তন হচ্ছে ততক্ষণ এইসব ড্রামা আসলে, অনেকে ড্রামা বলেন, ড্রামা দিয়ে কি সমস্যার সমাধান হবে? মিস্টার নাজমুল হক প্রধান। ধন্যবাদ আপনাকে। একটা বিষয় হচ্ছে যে একটা কথা আছে না, যার শেষ ভালো তার সব ভালো। আমরা প্রথম থেকে এই ঐকমত্য কমিশনের মিটিংয়ে আমাদের দলের পক্ষ থেকে, আমি প্রথমে একবার গেছি, পরে আমাদের পক্ষ থেকে আমাদের প্রতিনিধি ডক্টর মোস্তাক হোসেন থাকতেন, আরও বাবু থাকতেন। আমরা চেয়েছিলাম সবাই যেগুলি বিষয়ে সবাই ঐকমত্য পোষণ করবে, সেই বিষয়গুলি শুধুমাত্র মানে কমন আন্ডারস্ট্যান্ডিং হিসাবে, একটা সামাজিক চুক্তি হিসাবে এটা নেক্সট পার্লামেন্টে যাবে। এবং সেটা যেটা উনি বললেন যে সবাই সেটার ভিত্তিতেই সামনের শাসন কার্য পরিচালনা করবেন, যেগুলি আইনে পরিচালনা করার দরকার আইন করবেন। আমরা প্রথমেই বলেছি যেগুলি এমনি যেগুলি বিধি, যেগুলি অর্ডিন্যান্স করে করা যায় সেগুলি করবেন, আর যেগুলি করা যাবে না সেগুলি পার্লামেন্টে করবে। এই ছিল আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের বেসিস। কিন্তু আমরা করতে গিয়ে দেখলাম যে এখানটায় মানে ডেমোক্রেসির সৌন্দর্যটা কোন জায়গায়? ডেমোক্রেসির সৌন্দর্য হচ্ছে ভিন্ন মত, বহু মত, বহু পথ, এটাই ডেমোক্রেসির সৌন্দর্য। সবাই তো এক পার্টি করতে করে না তো, তাই না? ধর্ম যেমন বিতর্ক করা যায়, রাজনীতি বিতর্কের জিনিস, তো ফলে সবাই একমত হবে না। কিন্তু এখানটায় আমরা দেখলাম যে প্রতিটা মুহূর্তে সবাইকে একমতে করার জন্য একটা মারাত্মক প্রাণান্ত প্রচেষ্টা। এই যে প্রাণান্ত প্রচেষ্টা একমত করার জন্য, এর মধ্যেই কিন্তু গলতি মানে ত্রুটিটা রয়ে গেছে। যেমন ধরেন যে এটা কি, আমরা তো লেজিসলেটিভ কোনো অ্যাসেম্বলি না, আইন তৈরি করার কোনো বডি না। আমরা আন্দোলনে যারা শহীদ হয়েছেন, জুলাইয়ের যে স্মৃতি বা জুলাইয়ের যাদের ত্যাগ, এই ত্যাগটাকে ধারণ করে সমুন্নত রেখে আমরা শাসন কার্যের পরিবর্তন চাই। এটা হলো বেসিস, সবাই সেটা চাই। প্র্যাকটিক্যালি ফ্যাসিজম এটা কিন্তু একটা রোগ, অসুখ। এটা যেমন একটা ভালো লোক, যেমন সুস্থ লোক যেমন হঠাৎ অসুখ আক্রান্ত মারা যায়, ঠিক ডেমোক্রেসি যদি তার পরিচর্যা না হয়, তার কিন্তু রেগুলার ফাইট না হয়, তাহলে সেটা কিন্তু দ্রুত এটা কিন্তু ফ্যাসিজমে আক্রান্ত হয়ে যায়। আমি একটু উদাহরণ দিই, ভাই আসেন এই জায়গায়। দেখবেন বিএনপি কিন্তু ক্যাটাগরি গভর্নমেন্টের আন্ডারে 91-এ ক্ষমতায় এসেছিল।
96-এ বিএনপি কিন্তু সেখানটা কিন্তু ওই বিচারপতির বয়সটা বানানো নিয়ে একটা ভেজাল করে ফেললো, এবং যার কারণে কিন্তু আওয়ামী লীগকে লগি বৈঠকটা আন্দোলন করতে হয়েছে, এখানে মারা গেছে লোক। এই ঘটনাটা আমাদের চাক্ষুষ আমাদের করতে হয়েছে। তো ওই ঘটনাটা না করলে আওয়ামী লীগ কিন্তু বিএনপি যে ধারাই করছিল তার ওই কেয়ারটেকার গভর্নমেন্টটা ওই ধারাই থাকতো। এবং যেহেতু আওয়ামী লীগের বিরুদ্ধে ওইরকম কোনো মুভমেন্ট বিএনপি করতে পারলো না, অপোজিশন দল করতে পারলো না, ফলে আওয়ামী লীগ তার মাধুরী মিশে ক্যাটক্রম বাদ দিয়ে, তাই না, ক্ষমতাটাকে প্রলম্বিত করলো, দিনের ভোট রাতের ভোট একদম যাচ্ছে তাই করা আর কি। এই অসুখে আক্রান্ত হয়ে গেল ফ্যাসিজমের। তাহলে এই ফ্যাসিজমের যে অসুখ, এটা রাজনৈতিক একটা দলের মধ্যে এটা হইতে পারে, ক্ষমতার মধ্যে হইতে পারে। তো এর জন্য নিরন্তর যে সংগ্রামটা রাজনৈতিক শক্তিসমূহের দরকার, সেটা এখানটা অ্যাবসেন্ট ছিল, যার কারণে আওয়ামী লীগ সম্ভব হয়েছে। এখন আজকে ধরেন একটা বেসিক আন্দোলনের মধ্য দিয়ে, একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ পালিয়ে গেছে, এটা ঠিক। বাংলাদেশ ইতিহাসে বিচারকগণ, ইমামগণ আর সব পালিয়ে গেছে না, একদম এ টু জেড, ডিসি বলেন, ওসি বলেন, অনেকে পালিয়ে গেছে। তো এরকম একটা পরিবর্তন পরে ডেফিনেটলি এখানটা একটা সংস্কার প্রয়োজন। আমরা সেক্ষেত্রে বলছিলাম যে এটা কন্ডিশনাল না করে, যে এখানটায় বেশ ঠিক করতে না, ওখানটাকে করবে না। যে রাজনৈতিক শক্তির উপর এরকম অবিশ্বাস আছে, যে রাজনৈতিক শক্তি পার্লামেন্টে উল্টা করে ফেলতে পারে, তাহলে সেই শক্তির কাছে আগাম এই কন্ডিশন করে এটা ভালো ফলদায়ক হবে না। এটা হলো আমার প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, দেখবেন আপনি এখানটায় কতগুলি কথা বলা হচ্ছে, আমরা যে কারণে সই করি নাই, আজকে বলতেছি আমরা যে এটা রেফারেন্ডাম করতে হবে একটা আগে, তারপরে কেউ কেউ বলছে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি করতে হবে, কেউ বলছে যে না এটা প্রেসিডেন্সিয়াল অর্ডার করতে হবে। কিন্তু আসলে এরকম অবস্থায় কিন্তু এগুলি রাজনীতি তো, সংবিধান তো এগুলি ব্রিটেনের সম্বন্ধে লিখিতই না, কনভেনশন রীতি রেওয়াজের উপর গড়ে উঠছে। আমাদের সংবিধানের একটা ব্যস্ত আছে 71। আমরা যত কথাই বলি না কেন, আমাদের ভিত্তিটাকে তো আমরা অ্যাভয়েড করে যেতে পারি না। আজকে আমাদের সঙ্গে যেসব বিষয়গুলি বিতর্ক হয়েছে, আমরা বলছি নোট অফ ডিসিশন ছিল, বিএনপিরও নোট অফ ডিসিশন ছিল। প্রথম কথা হয়েছিল যে নোট অফ ডিসিশনগুলি অ্যানেকচারে থাকবে, হ্যাঁ, এবং বাকিটা আমরা ঐকমত পোষণ করব, কিন্তু বাদ দেওয়া হয়েছে ওইগুলি। ইভেন কি এনি সিটিজেন, যে কোনো নাগরিকের এই মৌলিক অধিকারটা রাইট আছে, জন্মগত অধিকার, যে আমি যদি মনে করি যে এই আইনটার কারণে আমার মৌলিক অধিকার ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমি সুপ্রিম কোর্টে গিয়ে চ্যালেঞ্জ করতে পারি। সে বিচার বিভাগীয় পর্যবেক্ষণ ক্ষমতা আছে, এটা হিস্ট্রি, গোটা ওয়ার্ল্ডে এটা আছে, আমাদের দেশেও এটা আছে, কিন্তু এখানটা এই মামলা করা যাবে না। এরকম অনেকগুলি বিধিবিধান নিয়ে আসছে, যেগুলি আমাদের কাছে মনে হয়েছে এই ঐক্যমতের বৈঠক বিনিময় এটাকে হ্যাজি করে ফেলছে। তারপর আমরা আমাদের পক্ষ থেকে আমরা বলছি, আমাদেরকে আবার কমিউনিকেট করছে, আমরা বলছি যে আমরা এটা অবস্টাকল না, আমরা যে দেশে সুষ্ঠু সুন্দর নির্বাচনটা হোক, আমরা যে নির্বাচনের মধ্য দিয়ে যে কাঙ্ক্ষিত যে 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 শাসন ব্যবস্থা সেটা আসুক দেশে। কারণ সবাই তো থেকে শিখছি, আমরা বিএনপিও শিখছে, সবাই আমলি তো পালিয়ে গেছে। তাহলে সেই জায়গায় আমরা অবশ্যই চাই যে বাংলাদেশের নির্বাচনটা সুষ্ঠু হোক, নির্বাচনের পথে যাতে কোনো প্রতিবন্ধকতা না হয়, সেই কারণে দ্রুত নির্বাচনটা হোক। কিন্তু আমরা এখনও মনে করি যে এই যে ঐক্যমতের এই যে এগুলিকে কন্ডিশনাল করা আগের থেকে, মানে এই সন্দেহ অবিশ্বাস রাখা যে এটা পার্লামেন্টে বোধ ওনারা করবে না, এটা 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 আমি বলবো জাতির সঙ্গে এক ধরনের একটা কী বলা যায়, জাতিকে অবিশ্বাসের মধ্যে নিয়ে যাওয়া। কারণ ন্যাশন যেই পার্টিটাকে বা যে লোকটাকে ভোট দিবে, সেই লোকটাকে তো তার তো সে একটা ক্ষমতা প্রয়োগ করার অধিকার দেবে। তা সেই লোকটা যদি সেটা প্রয়োগ করতে পারবে না বা করবে না, অন্য কিছু করে ফেলবে, তাই না, এই ধারণা আসলে রাজনৈতিক কী বলবো আমি, এটা সংস্কৃতির। সো আপনি বারবার বলছেন যে একটা ভালো নির্বাচন হোক, আপনারাও চান। এই এখানে আপনারা স্বাক্ষর করলেন কি না করলেন তার চেয়ে বড় কথা, এই আকাঙ্ক্ষাটা মিস্টার বকুলও বলেছেন, এবং প্রধান উপদেষ্টা বলেছেন যে ঐতিহাসিক নির্বাচন হবে, উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে, পুলিশ টুলিশ দরকার নেই, আমরাই নির্বাচন করে ফেলবো। উনি তো বলছেন, আপনি শুনেছেন যে আমার কাছে মনে হয়েছে ওনার পায়াস উইস, এইটা তাই না, একটা রাজনৈতিক অভিজ্ঞতা না থাকলে যা হয়। কিন্তু আমার পেশে যে পুলিশের যে মরাল পজিশন এখন, আমি ছোট্ট আপনার কথা বলি, সেখানে আপনি যদি নির্বাচনের ক্ষেত্রে দেশের সরকার প্রধানই বলে যে পুলিশ টুলিশ ছাড়াই আমরা নির্বাচন করে ফেলবো। একটা ঘটনা বলতে হবে। হানিফ শেখ আমাদের কামরাঙ্গীর চকের দাসুদের আমাদের জাতীয় মেম্বার হানিফ শেখ, সেই হানিফ শেখকে কয়েকদিন আগে পুলিশ ধরছে। ধরলে আমাকে ফোন করছে যে আমাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। আমি কেন? তা আমি থানার ওসিকে ফোন করলাম, কামরাঙ্গীর ওসিকে, কেন ধরলেন ভাই? কয় যে উনি তো ওই একটা ক্লাবের নির্বাচন, ওনার ছবি পাওয়া গেছে, পোস্টার পাওয়া গেছে, ছবি কোথায় ছবি পাওয়া গেছে? আওয়ামী লীগের লোকদের সঙ্গে। আমি ক্লাবের নির্বাচনে কবে কটা আগের ওইটা দিছে, এটার কারণে উনি গ্রেপ্তার হইতে পারেন নাকি ক্লাবের নির্বাচনে? কয় বিএনপির ওটা দিছে, বিএনপির দিলেই হবে। তো আমি দেখেন আপনি কেসমেস দিয়ে না, আমি লেট মি টক উইথ ডিসি। আমি ওই এলাকার যে ডিসি আছে ওনার সাথে কথা বলছি। উনি কয় যে আমি আপনাকে আধা ঘন্টা পরে জানাচ্ছি। আধা ঘন্টা পরে কয় যে আমি ছবি দেখে বিশ্বাস করেন। কী ছবি দিতে দেখছেন আপনি? আমি বললাম কী ছবি দেখছেন? কয় যে ওই যে ক্লাবের নির্বাচনের ছবি আছে আওয়ামী লীগের লোকদের সঙ্গে। আমারও ছবি তো শেখ হাসিনার সঙ্গে আছে, পার্লামেন্টে ছিলাম।
কবেকার ছবি কী আসছে আপনি ওই ছবি ধরে ফেললেন, তখন কয় যে কী করবো, আমাকে বিএনপি ধরে দিচ্ছে। দিস ইজ এই পুলিশ আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের কারণে বহু বিএনপি লোকের মামলা দিয়ে ঢুকাইছে। আমি এলাকার তদবির করছি, ওই পুলিশ কইছে এখন এই যে অবস্থাটা, এই জায়গায় যদি দেশটা থাকে, প্রশাসন থাকে, তাহলে এখানে একটা ভালো নির্বাচন ইম্পসিবল, অসম্ভব, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমি তো একই নেচারের শাসন ব্যবস্থা এখানে চালাচ্ছি। একই নেচার কীরকম, আওয়ামী লীগ যা করছে, আমি এই কেয়ারটেকার বা অন্তর্বর্তীকালীন সরকার, আমি একই নেচারের কিন্তু সমস্ত কাজ করছি। বকুল ভাই তো আছে, কত মামলা হয়েছে, ওনার তো এলাকার লোকজন খেয়াল করেন তো ওনাদের নামে কত মামলা হয়েছে। ঠিক একই রকম, একইভাবে ওই যিনি ডাক্তার উনিও অ্যারেস্ট হলে মার্ডার কেস, যিনি পিয়ন উনিও মার্ডার কেস, তাই না? একই ধরনের মামলা। এবং যদি আন্দোলনকারী শক্তিকে যদি রিপোর্ট করে ওই লোকটাই, তাই না, মামলা দিয়ে দিচ্ছে। তাহলে প্র্যাকটিক্যালি এই অবস্থায় এখানটা তো একটা ভালো নির্বাচন তো অংশগ্রহণমূলক তো হবে না। আজকে আমি এটা দেখছি, আমি খবর নিলাম আমার এলাকায়, দেখছি আমি ফেসবুকে যে বিএনপির 3টা বাড়ি তছনছ করছে বিএনপি নেতা, যুবদল নেতার ইউনিয়নের। আমি খবর নিলাম যে হ্যাঁ হয়েছে তছনছ করছে। পাবলিক কেন করছে? কারণ ওরা ওই চাঁদার জন্য গেছিলো এক দোকানে, দেয় নাই, তারপর দোকানদার মার দিছে, পরে দোকানদার তাকে মারছে, এরপরে মোটরসাইকেল নিয়ে আসছে, তারপরে পাবলিক খেপে গিয়ে ওদের বাড়ি ঘরে আক্রমণ করছে। তো দিস ইজ দ্য সিনারিও। আমি যদি আইনের শাসন যদি প্রবর্তন না করতে পারি, যদি আমার শাসনের ধারাটা একই রকম হয়, হাতের এপিট ওপিট, তাই না, তাহলে তো ন্যাচারালি ওই যে আবার গ্রামের কথায় যেই লাউ সেই কদু। ধন্যবাদ। আমি প্রথমে একটু আপনার 1990 সনের কথা বলেছেন, 1990, যে সেখানে 3 জোটের রূপরেখা বাস্তবায়িত হয় না। হ্যাঁ, সামগ্রিকভাবে এক কথাই কমেন্টটা করা যায় না, কারণ সবচেয়ে বড় জিনিসটা কিন্তু 1990 সনে আমরা 91তে ইলেকশনের পরে কিছু হয়েছে, হয়নি, যেমন সংসদীয় ব্যবস্থা, সংসদীয় গণতন্ত্রটাকে মোটা দাগে, মানে এবারও ধরেন যে এই সংস্কার কমিশনের ওই ঐকমত্য না হলো, বিএনপির 31 দফায় ক্ষমতা গেলে বিএনপির 31 দফার অন্তত 3-4-5টা দফা তো বিএনপি পূরণ করতো, তার মানে বা করবে, তার মানে এটা বলা যাবে না যে তাহলে সে তার অঙ্গীকার আসলে পূরণ করেছে। আপনি সিংহভাগ করলেন কিনা, সেটাতে আসতেছি। আমরা বড় ইম্পর্টেন্ট জিনিসটা করেছিলাম, সেটা হলো যেটা 3 জোটের রূপরেখার সংসদীয় গণতন্ত্রে ফিরে যায়। অ্যান্ড ওই মানে আমরা কনফার্ম করেছিলাম সেটা সংসদের মাধ্যমে সংসদীয় গণতন্ত্রকে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে ফিরে এনে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, সংসদীয় গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করেছি। প্রধান ভাই একটা কথা বলেছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি তেমন কোনো আন্দোলন 17 বছরে গড়ে তুলতে পারেনি। আন্দোলন গড়ে তুলতে মানে ফাইনাল চূড়ান্ত আন্দোলনটা গড়ে তুলতে পারিনি, এটা আমি স্বীকার করি। বাট আমি শ্রদ্ধার সাথে আমার খুব শ্রদ্ধাভাজন ব্যক্তি উনি, একটু ডিফার করব যে 17 বছরে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের 68,000 গ্রামে আমরা এই সরকারের বিরুদ্ধে বিএনপির মাধ্যমে এবং সমমনা দলগুলির মাধ্যমে জনগণকে সংঘবদ্ধ করতে সার্থক হয়েছি যে আওয়ামী লীগ ইজ এ ফ্যাসিস্ট পার্টি অ্যান্ড দে আর নট গিভিং আস দ্য রাইট টু ভোট, মানে টু আওয়ার পিপল, আমাদেরকে দিচ্ছে না। আমরা এটা জনগণকে খাওয়াতে সক্ষম হয়েছিলাম এবং জনগণকে সংঘবদ্ধ করতে আমরা সক্ষম হয়েছিলাম, কিন্তু আমরা চূড়ান্তভাবে ফ্যাসিজমের মূল উৎপাটন করতে পারিনি, যেইটা ওই সেন্টিমেন্টটাকে ক্যারি করে জুলাই বিপ্লবে ছাত্র জনতার আন্দোলনে গিয়ে সরকার পতন হইতে তারা পলায়ন করতে বাধ্য হয়েছে। এখানে যদি বিএনপি যদি এই আন্দোলনের পক্ষের শক্তি না হতো, তাহলে কিন্তু সিনারি অন্যরকমও হতে পারত। কাজে ওইটাকে উড়িয়ে দেওয়া যায় না। রেফারেন্ডামের কথা উনি বলেছেন, আমাদের দল কিন্তু বলেছেন একই দিনের সংসদ নির্বাচনের দিনে রেফারেন্ডাম দেওয়ার জন্য জুলাই সনদের ব্যাপারে। আই রেসপেক্ট দ্য জুলাই চার্টার্স, যেটাকে আমি রেসপেক্ট করি। এখানে দফাগুলি আপনিও পড়েছেন, কিন্তু আপনি আমাকে বলেন যে এই জুলাই চার্টার নিয়ে হ্যাঁ না ভোট কীভাবে হবে বাংলাদেশে, যেখানে এতগুলো বিষয়, এবং ধরেন সেটার মধ্যে বিএনপি একমত হলো, বা আপনারা এই 32-33টি দলও যদি একমত হতেন, আমি নাগরিক হিসেবে 5টা বিষয় আমি একমত না, আমি সেটা কিভাবে ইয়ে করব? আর যদি বলেন প্রতিটা মতি টিক চিহ্ন দিতে হবে, বাংলাদেশের ভোটারদের এই শিক্ষা দীক্ষা, আমি এই পয়েন্টে কিন্তু আসতেছি। রেফারেন্ডাম কথা বলা হয়েছে, একটা হলো যে উইথ নোট অফ ডিসেন্ট, যেটা জামাত বারোকে বলেছিল, যদি একটা ওখানে যায় ভোটের জন্য, ইট ইজ কোয়াইট অ্যাবসার্ড টু ডু দ্যাট, কারণ এখানে তো এডুকেট করতে হবে পিপলকে। সেটাই রেফারেন্ডামে অনেকগুলি ক্লজেস কাছে, এটা বললে খালি রেফারেন্ডাম তো হয় ইয়েস নো একটা আবার কে প্রেসিডেন্ট থাকবে হবে, এটাই। বাট ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট টার্ম যে রেফারেন্ডামের এতগুলি ক্লজ দিলে চার্টারে, জুলাই চার্টারের জনগণকে তো শিক্ষিত করে এডুকেট করে বোঝাতে হবে কোনটা কি, তারপর জনগণের এটা আসবে। অথবা যেটা আপনি বলেছেন ক্লজ ওয়াইজ, দফা ওয়াইজ যদি
মানে ভোট হয়, এটার একটা যৌক্তিকতা বিয়ার করবে যে হ্যাঁ দফা ওয়াইজ টিক দিতে হয়েছে। দ্যাট ইজ এ ম্যাটার অফ মানে টাইম, এবং এটা কতটুকু সার্থক হবে আমি জানি না, আমি এই ব্যাপারে চরম করতে চাই না, কমেন্ট করতে চাই না। আচ্ছা, পুলিশ অ্যান্ড ইলেকশনের ব্যাপারে যে কথাটা বলেছেন আপনি, আমি বলছি প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে একটা কাউকে লাগবে না, আসেন আমরা এরকম আলোচনা করি, আলোচনা করে আমরা করে ফেলবো। যেটা প্রধান উপদেষ্টা অবশ্য আবেগতাড়িত হয়ে বলেছেন, আই রেসপেক্ট হিজ ভিউজ অ্যান্ড সেন্টিমেন্ট অ্যান্ড উইশ, যে উনি একটা ঐতিহাসিক নির্বাচন জাতিকে করে দিতে চাচ্ছেন। ইট ইজ হিজ ডিজায়ার। এখন পুলিশ যদি বলে ঠিক আছে আমি বলতেছি ক্যারিং দ্য ডিজায়ার অফ দ্য পিপল, 60 দল মিলে আমরা ক্যারিং দ্য ডিজায়ার অফ দ্য পিপল, কিন্তু এটা বলা যত সহজ, পুলিশ যেখানে থাকবে না সেখানে তো আর্মিরও প্রশ্ন ওঠে না। জিনিসটা তত সহজ না। তার কারণ হলো বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে, আমি আপনাকে খুব ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্কলি বলি অ্যাজ এ পার্সন, যে বর্তমান যে আমাদের পুলিশের স্ট্রাকচার এবং পুলিশের যে মোরাল, বাংলাদেশেই একটা ফ্রি ফেয়ার ইলেকশন টু মানে হোল্ড করা, একটা ফ্রি ফেয়ার শান্তিপূর্ণ পিসফুল একটা ইলেকশন বাস্তবায়িত করা পুলিশের বর্তমান স্ট্রাকচারের সাথে যায় না। আমার বিশ্বাস এই পুলিশ দিয়ে একটা ফ্রি ফেয়ার ইলেকশন করা যাবে না, করা খুব কঠিন কাজ হয়ে যাবে। তবে ইলেকশন আমাদের হতে হবে। সেইখানে আমার চিরাচরিত যেটা আমার ক্যারেক্টার, আই রেসপেক্ট আওয়ার আর্মি ভেরি মাচ। আমাদের আর্মি এবং পুলিশের মধ্যে একটা সাংঘাতিক সুদৃঢ় বন্ধন সৃষ্টি করতে হবে, এবং আর্মি এবং পুলিশ যদি একত্রীভূত হয়ে যদি মাঠে থাকে, আর্মি যদি সিনসিয়ারলি ডিপ্লয় করা হয় এবং আর্মির কাছে যদি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে বলা হয় নির্বাচনটাকে উঠিয়ে আনার জন্য, আই হ্যাভ দ্য ফুল কনফিডেন্স যে আমাদের সেনাবাহিনীর সেই দক্ষতা আছে একটা নির্বাচনকে শান্তিপূর্ণভাবে উঠিয়ে আনার জন্য। উইদাউট এ ভেরি গুড হারমোনি ইন বিটুইন দ্য আর্মি অ্যান্ড দ্য পুলিশ, ইট উইল বি কোয়াইট অ্যাবসার্ড টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। এটা অসম্ভব হয়ে দাঁড়াবে, এটা করা সম্ভব হবে না। ইউনূস সাহেব যেটা বলেছেন, আমি ওনাকে মানে অশ্রদ্ধা করে কিছু বলবো না, পূর্ণ শ্রদ্ধার সাথে, ইট ইজ হিজ উইশ। উনি চাচ্ছেন এরকম একটা ইলেকশন করতে, মানে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে, এটা ওনার উইশ। বাট এটা করতে হলে, বাস্তবায়িত করতে হলে ওনাকে একটা গুড হারমোনি আর্মি এবং পুলিশের মধ্যে ক্রিয়েট করতে হবে। দেখেন, ইলেকশনটা শুধু পুলিশ আর আর্মি হারমোনি হলে চলবে না, সিভিল ব্যুরোক্রেসি জড়িত আমাদের পুলিশের সাথে। সিভিল ব্যুরোক্রেসি, নির্বাচন কমিশনের স্টাফ, আর্মি, পুলিশ, আনসার, এটা গুড হারমোনি এবং স্ট্রং ডিসিশন নিয়ে মাঠে আমাদের নামতে হবে। রাজনৈতিক দলগুলি অবশ্যই সহযোগিতা করতে হবে, যারা নির্বাচন করবে বা সবাই করবে, এটা আমরা আশা করব। সেই কাজটা আমাদের সবার করতে হবে। চাঁদাবাজির ব্যাপারে নাজমুল হক ভাই একটা কথা বলেছেন, উনি তো সাক্ষ্য দিয়ে বলেছেন, উনি জানেন, এটা তো ডিফার করার কোনো কিছু নেই। তো একটা কথাই শুধু বলতে চাই জিলু সাহেব, যে এটা একটা বিশাল বড় পরিবার বিএনপি, এবং আপনারা দেখেছেন আমাদের নেতা জনাব তারেক রহমান, মোর দেন 7,000 ডাইহার্টেড কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, এবং এইসব চাঁদাবাজির বিরুদ্ধে বা উচ্ছৃঙ্খল কাজকর্মের বিরুদ্ধে কোনো সুফল পাওয়া গেছে? সুফল পাওয়া গেছে না এটা কিন্তু আমি বলবো না। অনেক জায়গায় সুফল পাওয়া না গেলে তো আরও অনেক কিছু ডেলি পত্রিকায় আসতো, সুফল হয়েছে, হয়তো বা সম্পূর্ণরূপে এটাকে মানে কেউ কেউ তো মনে করেন 7,000 বহিষ্কার না করে টপ 7টা বহিষ্কার করলেই ফলাফল আরও বেশি ভালো পাওয়া যেত সবার, মানে আর এত জনের উপরে ইয়ে করতে হতো না, মেসেজ যেত, এবং দলের বাইরেও সাধারণ মানুষও অনেক বেশি। দেখুন, দলের সিনিয়র লিডারদেরকে নোটিশ দেওয়া হয়েছে, সতর্ক করা হয়েছে, দলের সিনিয়রদেরকে অনেককে সতর্ক করা হয়েছে। বাট যাদের ভিতরে সিনিয়রদেরও যাদের কিছু দোষ ত্রুটি ছিল, সেগুলি মৌখিকভাবেও সতর্ক করা হয়েছে, চিঠিও দেওয়া হয়েছে। দল কিন্তু বসে নেই, মানে এগেনস্ট অল দ্য মানে কারাপশান যারা করেছে, বহিষ্কারও করা হয়েছে, আরও চিঠিও দেওয়া হয়েছে, ইস আন্ডার প্রসেস, কাজ কিন্তু চলছে। এবং আমাদের নরসিংদী জেলায় 3-4টা শোকজ নোটিশ গত 3-4 দিনে করা হয়েছে, বিভিন্ন কাজের জন্য করা হয়েছে, সব জায়গায় হচ্ছে। চাঁদাবাজি হচ্ছে না, হয় নাই, তবে আমি এটা অবশ্যই অ্যাসার্ট করব, যেভাবে চাঁদাবাজি শুরু হয়েছিল খালি বিএনপি করেছে তা না, জামাত ইসলামের ছেলেপেলেও করেছে অনেক জায়গায়, এনসিপির ছেলেপেলেও তো চাঁদাবাজি করেছে, তো অনেক পত্রপত্রিকায় আমরা দেখেছি অনেকেই করেছে। এটা যখনই দেশে ললেসনেস থাকে, দেখেন একটা বিপ্লবের পরে কিন্তু বৈপ্লবিক ফোর্সকে অনেক দেশে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে, বন্দি করা হয়েছে। বাংলাদেশে কিন্তু বিপ্লবী ফোর্স 71-এর পরেও করা হয় না, বা এইবারের বিপ্লবী শক্তিকেও আমাদের কিন্তু ওপেনলি কাজ করেছে। কাজে সেখানে একটা ললেসনেস আসে, সেটাতে ফ্রাস্ট্রেটেড হওয়ার মতো কিছু আছে বলে কিন্তু আমি মনে করি না, যদি এটাকে কঠিন হস্তে দলগুলি যদি কন্ট্রোল করে। আমার দৃঢ় বিশ্বাস, এগেনস্ট অল দ্য ওয়ার্ডস, অল দ্য ক্রিটিসিজম, উই ক্যান বিল্ড এ নিউ নেশন উইথ ফুল ডেমোক্রেটিক প্র্যাকটিস। সেটার দিকে আমরা এগিয়ে যাব, এবং জুলাই চার্টারের মাধ্যমে আমি যেটা বলবো, বাকি যেসব দল আছে তাদেরও শুভবুদ্ধির উদয় হবে,
আর যে ষড়যন্ত্র নির্বাচনের বিরুদ্ধে জামাত ইসলাম করতেছে, এটাকে আমার বিশাল প্রগতিশীল রাজনীতি করেন আব্দুল হক প্রধান সাহেবরা, আমার ভাই, শ্রদ্ধেয় ভাই, এ সবাই কিন্তু আলটিমেটলি এক সুতাতে আসবে যারা নির্বাচন করতে চায় সাম্প্রদায়িকতা রাজনীতি থেকে ঊর্ধ্বে ওঠার জন্য এবং দেশের ষড়যন্ত্রমূলক মৌলবাদী রাজনীতি থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য একটি গণতান্ত্রিক সুবাতাস, যেটার জন্য আমাদের মানুষ মানে আত্মাহুতি দিয়েছে, শহীদ হয়েছে, সেই গণতান্ত্রিক ব্যবস্থাকে জুলাই সনদের ভিত্তিতে যতটুকু গ্রহণযোগ্য আইনি ভিত্তি দেওয়া যাবে সেটা করে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং নির্বাচন করতে হবে, এর কোনো বিকল্প নেই। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, নির্বাচন না হলে একটা মানে অনির্বাচিত সরকার কোনোদিন কি ধরনের নির্বাচন হতে হবে আমি সেটা আপনার কাছে শুনতে আসছি। তার আগে মিস্টার নাজমুল হক প্রধান, মানে কি ধরনের নির্বাচন আসলে আমরা চাই? বকুল ভাই খুব অনেক ভালো ভালো কথা বলছে, বহিষ্কারের কথা বলছে। পাবলিক কি বলে বকুল ভাই জানেন? বলে যে এটা দিনে বহিষ্কার, রাতে নাকি আপনারা নিয়ে নেন। আপনারা দিনে বহিষ্কার করে যদি রাতে নিয়ে নেন তাহলে কি যে ওই একই জিনিস হচ্ছে বারবার। আজকে প্র্যাকটিক্যালি বাংলাদেশের দুর্ভাগ্য, এখানটায় আমরা যারা রাজনীতি করছি আমরা কি বলা যায় ওপেন হার্ট নিয়ে রাজনীতি কেউ করতে পারছি না। আমি ইউনূস সাহেবের অনেক ভালো আকাঙ্ক্ষা যে এরকম ভোট হবে, এরকম ভোট হবে, এগুলি বলা যায়। যেমন আমি বলি পরিষ্কার, প্রেম আবেগ দিয়ে প্রেম করা যায়, কিন্তু আবেগ দিয়ে সংসার করা যায় না। খুব আবেগ দিয়ে দেশপ্রেম বোঝানো যেতে পারে, আবেগ দিয়ে অভ্যুত্থান করা যায়, সরকার নামানো যায়, কিন্তু সরকার চালানো প্রেম ছাড়াও কিন্তু সংসার হয় না, আবেগ লাগে, দেশ পরিচালনা করা যায় না, বুঝছো না? তো দেশপ্রেম আছে, দেশপ্রেম থাকলেই যে ভালো রাষ্ট্র পরিচালনা করা যাবে এটা নাও হতে পারে। আজকে কেন বলছি আমি প্র্যাকটিক্যালি বিষয়টা, যেমন ধরেন ব্যাখ্যা করতে হচ্ছে। এই এতদিন পরে এসে প্রধান নির্বাচন কমিশনার বলছে যে আওয়ামী লীগ ভোট করতে পারবে না, কিন্তু আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে পারবে। ব্যাখ্যা করে বলতে হচ্ছে, কোয়ালিফাই করে বলতে হচ্ছে। তার মানে সংশয় আছে একটা, যে অসংখ্য ভোটার ভোট সেন্টারে নাও যেতে পারে। যে আজকে যে সংসদটার বিষয়ে কথা হলো যে 25টা দল আউট অফ 60 মতো পার্টি বোধহয় বাংলাদেশে আছে এগুলি। তো সেখানটায় 25টা দল গেছে যারা এই ঐকমত্য কমিশনে যারা সিগনেচার করছে, তাই না? তাহলে জনগোষ্ঠীর একটা অংশ যদি বাইরের থেকে যায়, আওয়ামী লীগ যে কারণে ফেল করলো, এত কাজ করার ফেল করলো, যে উনি একটা কিছু বললেই মুক্তিযুদ্ধ বিরোধী, রাজাকার, এই সেই মামলা বুঝছে না, বিশাল একটা জনগোষ্ঠীতে রাষ্ট্র পরিচালনার বাইরে রেখে দিল। বাইরে রেখে দেওয়ার রেজাল্টটা কি? অভ্যুত্থান। তাহলে আজকে আমরা যারা মনে করছি, তাই না, এই জনগোষ্ঠীর বাইরে রেখে আমরা ভালো একটা ভোট করে ক্ষমতায় যাব, সিংহাসনে বসবো, আমি বলছি সেই সিংহাসনে তো ওইরকম ওই একই জিনিস ঘটার সম্ভাবনাই বেশি। কারণ জনগোষ্ঠী যদি রাষ্ট্র ক্ষমতার মধ্যে যদি পার্ট না হয়, উন্নয়নের পার্ট না হয়, সামগ্রিক কর্ম যদি পার্ট না হয়, যদি না ভাবে, তাই না, তাহলে এরকম ব্যাপক জনগোষ্ঠীর বাইরে রেখে আসলে কোনোটাই সেটেল করা যায় না, না রাজনৈতিক প্রতিষ্ঠান, না উন্নয়নের প্রতিষ্ঠান। ইভেন কি আজকে এই যে মানুষের মুখে মুখে চেয়ে যে প্রতিপক্ষ, রাজনীতি তো অবশ্যই প্রতিপক্ষের বাদ প্রতিবাদের, রাজনীতি কিন্তু সংঘাতের না, প্রতিহিংসার না। কিন্তু আজকে বাংলাদেশে আমাকে স্বীকার করতে হবে আমরা প্রতিহিংসার রাজনীতি কিছু ছুটছি, এবং এটা বন্ধ হচ্ছে না। এই যে বন্ধ হচ্ছে না এবং প্রতিহিংসার রাজনীতি ছোটার কারণে ডেফিনেটলি বলতে পারি এখানটায় সহিংসতা, এখানটায় ব্লাডি পরিবর্তন, রক্তাক্ত পরিবর্তন পথে হাঁটছি আমরা। তাহলে বাংলাদেশে এত অভ্যুত্থানের পর, হাজার হাজার এই শহীদ হওয়ার পরে আবার যদি আমাদেরকে রক্তাক্ত অভ্যুত্থানের পথেই হাঁটতে হয়, তাহলে রেজাল্ট বিগ জিরো। আজকে এটা উপলব্ধি করার মতো নেতৃত্ব এখানটায় আছে, ডেফিনেটলি আছে, ভাববে না কেন, কিন্তু ভাবার জন্য এটা রাজনৈতিক পরিমণ্ডলে সবাই যারা যে যেখানটায় আসে না কেন আমাদের সবাইকে ভাবতে হবে। যদি এটা না ভাবি তাহলে আমরা ওই মূল যে ভুলটা এখানটা বিগত ফ্যাসিস্ট সরকার করে গেছে, এই ভুলটা আবার আমরা সেই ভুলের মধ্যেই পা দেব, সেই ফাঁদেই পা দেব। এবং সেই ফাঁদে পা দিলে এই দেশটার কিন্তু ভালো জায়গায় ওঠার আর কোনো জায়গা নেই। যেমন আমি যদি এই টকশো বাদ দিয়ে আলাপ করি, তাহলে আমি নিশ্চিতভাবে স্বীকার করব এই দেশের রাজনীতিটা আসলে রাজনীতির জায়গায় নেই, এবং আমাদের মধ্যে কোনো পলিটিক্যাল কালচারও তৈরি হলো না। আজকে আমি দেখেছি আওয়ামী লীগের ক্ষমতার সময় এটা বিএনপির বাড়িতে দাওয়াত খেতে গেলেও আপনাকে দাওয়াত দিছে, এই কথা কেন আমাকে দাওয়াত দিতে পারি না, যেতে পারি না, মানে এত বিটার জায়গায় গেছে যেটা হওয়ার কথা না। আমরা একই পাড়ায় একটা একই পরিবারে একটা লোক বিএনপি করবে, একটা আওয়ামী লীগ করবে, ইভেন জামাতও করতে পারে, আজকাল কোনো অসুবিধা নাই, তাই না, যেহেতু আমার কোনো বাদ নাই। তাহলে সে জায়গায় কিন্তু আমরা এরকম এমন বৈরিতা তৈরি করতেছি যে বৈরিতাটা আমাদেরকে রক্তাক্ত সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। আমি বলতে চাচ্ছি কথাটা এই কারণে যে তো আমরা ধরেন যে মুক্তিযুদ্ধের পরে, আপনি মুক্তিযুদ্ধের লোক, মুক্তিযুদ্ধের পরে এসছি আমরা, 90 একটা গেছে, এরপরে এই 2025-24 গেল একটা, না, তারপরে যদি আমরা সেই জায়গাটা কাভার না করতে পারি তাহলে আমরা যাবোটা কোথায়, যাচ্ছি কোথায়?
আজকে এই যাবো কোথায়, যাচ্ছি কোথায়, এর উত্তর কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কাছেই খুঁজবে অ্যাজ এ হোল। তাহলে আমরা, আমার মনে হয় আজকে যারা আমরা নেতৃত্বের আসনে আসি না, আমরা নতুন যারা এলো আমাদের, এটা ভালোই ছিল আমাদের যে নতুন প্রজন্ম আসতেছে রাজনীতিতে, এটা খারাপ না, এটা আশাবাদেরই লক্ষণ। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমরা সেই প্রতিষ্ঠানটাকেই পুঁজি করতেছি, যে পুঁজিটা কখনোই ভালো মানে ইনভেস্টমেন্ট না, ভালো পুঁজি না, খারাপ পুঁজি। আমি সেই জায়গাটাই বর্তমান সময় আমি সবাইকে দৃষ্টিপাত করার জন্য আহ্বান করতেছি। জি, মিস্টার সর্দার সাখাওয়াত হোসেন বকুল, কেমন নির্বাচন চাই এবং এখানে ওই যে আওয়ামী লীগের প্রসঙ্গ টানলেন, বা কতটা অন্তর্ভুক্তিমূলক বা অংশগ্রহণমূলক নির্বাচন আসলে আপনারা চান? মানে আপনি যদি ধরেও নেই যে আপনারা হয়তো ভোট পেয়ে বিজয়ী হবেন বা আপনারা যেটা ভাবছেন সেটাও যদি হয়, কিন্তু নির্বাচন যদি শেষ পর্যন্ত আগের ধারাবাহিকতারই একটা নির্বাচন হয় এবং প্রশ্নবিদ্ধ হয়, মানুষের আসলে সেই অর্থে যেভাবে বলা হয়েছিল যে 17 তারিখে গোটা দেশের মানুষ জাতীয় সংসদ ভবনের দিকে ঝাঁপিয়ে পড়বে, তাকিয়ে থাকবে, সেই রকম যদি না হয়, ভোটের ক্ষেত্রে মানুষ যদি নিজেকে দূরে সরিয়ে রাখে, বিএনপি ক্ষমতায় গিয়ে আসলে কি করতে পারবে বা কতখানি করতে পারবে? ধন্যবাদ আপনাকে। নির্বাচনটা আপনি যেটা বললেন কি ধরনের নির্বাচন চাই, আসলে মানুষের আকাঙ্ক্ষাটাকে জানতে হবে। এটাকে খুব কঠিন দিকে না ফেলে আমি যেটা মনে করি, বাংলাদেশের মানুষ গত 17 বছর ভোট দিতে পারেনি, মানুষ ভোট দিতে চায়, এটাই নির্বাচন আমি মনে করি ফার্স্ট স্টেপ টু ফুলফিল দ্যাট ডিজায়ার। মানুষকে আপনি দুভাগে ভাগ করবেন কিনা, কিছু মানুষ দিতে পারবে, কিছু মানুষ দিতে পারবে? আমি আসতেছি, সকল মানুষ আমরা তো ভাগ করব না, সকল মানুষ তো ভোট দিতে আসবে। এখন সেখানে মানুষের ভিতরে বিভক্তি করবে কিনা এটা তো আগেই বোঝা যাবে না। লেট আস ওয়েট ফর দ্য টাইম। মানুষ সেটা প্রমাণ করবে, মানুষ কি বিভক্তিতে পড়বে না মানুষ সেকেন্ড ব্রেকেট উঠিয়ে দিয়ে উইদিন ওয়ান ব্রেকেট আসবে ভোট দেওয়ার দরে। এটা কিন্তু একটু সময় লাগবে বোঝার জন্য। মানুষ যেটা চায় এখন সেটা হলো অ্যাট দ্য মোমেন্ট মানুষের মধ্যে কিন্তু কোনো বিভক্তি নেই, মানুষ কিন্তু ভোট দিতে চায়, ভোট দিয়ে তাদের নিজস্ব প্রতিনিধি, কিন্তু ভোট দিতে চায়, কিন্তু তার পছন্দ করবার সুযোগটাও থাকতে হবে, সেটাকে অপশনগুলো থাকতে হবে। হ্যাঁ, অপশনগুলি থাকতে হবে তাকে। মানুষ ভোট দিতে চায়, রাতে কেউ ভোট নিয়ে যাক বা ভোট কেউ বুথের ভিতরে গিয়ে একজনের ভোট আরেকজন দিয়ে দেখ, মানুষ এটা চাচ্ছে না। স্বচ্ছতার সাথে মানুষ নিরঙ্কুশভাবে তার মনের ব্যক্তিটাকে বা অভিব্যক্তিটাকে প্রকাশ করতে চায় ব্যালটে ভোট দিয়ে তার নিজস্ব পছন্দের প্রার্থীকে। নাও দ্য কোয়েশ্চেন ইজ দ্যাট, একটা কথা যে আপনি যেটা বলছেন সেখানে অপশন থাকবে কিনা, দেখুন অপশনের সাথে ইটস ভেরি রিলেটেড। আমার ভাই যেটা বলেছেন প্রতিহিংসা, আমি একটু নাজমুল হক প্রধান সাহেবকে একটু বলতে চাই, 7 অগস্ট 24 আমাদের একটা মিটিং হয়েছিল পল্টনে। আমাদের নেত্রী বেগম খালেদা যে এবার কেয়ারে তখন অসুস্থ অবস্থায় উনি চিকিৎসা দিচ্ছিলেন, সেই বেডে বসে এবং আমাদের নেতা জনাব তারেক রহমান দ্ব্যর্থহীন ভাষায় কিন্তু জাতির উদ্দেশ্যে এবং ওই মিটিংয়ে আমাদেরকে নির্দেশ দিয়েছেন কোনো প্রতিহিংসার রাজনীতি কেউ করতে পারবে না। আমরা সকল প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে গণতান্ত্রিক চর্চা করে আমরা রাজনীতি করব। কাজে এখন পর্যন্ত ফ্রম দ্য ভেরি কোর অফ মাই হার্ট আই ক্যান ডিক্লেয়ার ইন ফ্রন্ট অফ দ্য নেশন থ্রু দিস মানে টক শো, যে আমাদের দলের কিন্তু প্রতিহিংসা করার মতো বা কাউকে নির্যাতন করার মতো কোনো চিন্তাধারা আমাদের দলের ভিতরে নেই। ওই মানে আমরা আমাদের যে 31 দফাটা নিশ্চয়ই আপনি পড়েছেন, অবশ্যই আপনি ব্রিলিয়েন্ট জার্নালিস্ট, আমাদের 31 দফার ভিতরে কিন্তু এটা আছে। আমরা একদম জাতিকে সুসংগঠিত করতে চাই গণতান্ত্রিক ভাবধারায়, উন্নয়নের মাধ্যমে শ্রেণী গোষ্ঠীর সকল মানুষকে উন্নতির মাধ্যমে আমরা আনতে চাই এক পেন্ডুলামের ভিতরে উইদিন দ্য পেরিফেরি অফ ডেভেলপমেন্ট। এটা আমাদের একেবারেই সিনসিয়ার ডিজায়ার অফ আওয়ার মানে টপ লিডার আমাদের। কাজে প্রতিহিংসা রাজনীতি আমাদের সময় আমরা যদি আল্লাহ ক্ষমতা নেয় আমরা আমাদের আমলে সেটা হবে না। আর আপনি যেটা বারবার ইঙ্গিত দিচ্ছেন যে মানুষের অপশান থাকবে কিনা, কেউ ইলেকশনে না আসুক এটা তো আমরা চাই না। আমরা চাই বাংলাদেশের সকল গণতন্ত্রী মনা, প্রগ্রেসিভ প্রগতিশীল মনা রাজনৈতিক দল, সকল রাজনৈতিক দল নির্বাচনে আসুক। জনগণ কাকে নির্বাচিত করবে ইট ইজ দ্য ম্যাটার। কিন্তু আমি গণতন্ত্রী মনা না, আমি এই দেশের নাগরিক। আইনের মধ্যে থেকে আমার যতটা যা কিছু করবার অধিকার আছে, আপনি তখন আমাকে আটকাবেন কীভাবে? আপনাকে তো আটকাইতে আমি বলি নাই। আটকাচ্ছেন তো, আপনি একটু ক্লিয়ারলি বলতে হবে, তাইলে আমি উত্তর দিব। না, ক্লিয়ারলি ধরেন, যেমন আমি একেবারে খোলামেলাই বলি, এতে আমি প্রফেশনাল হিসেবে আমি আপনাদের কাছে প্রভোগ করছি, বুঝতে চাইছি যে ধরেন আওয়ামী লীগকে এখন তার কার্যক্রম স্থগিত, নিবন্ধন স্থগিত। ধরেন জাতীয় পার্টি কথা বলতে চাইলেই তাকে মব গিয়ে তার উপরে চড়াও হচ্ছে, এবং আরও অনেক পার্টি আছে যারা আসলে কথা বলতে পারছে না ওই মবের ভয়ে,
আদৌ তারা নির্বাচনে স্বাধীনভাবে অংশ নিতে পারবে কিনা, সেটা তো একটা বড় প্রশ্ন। আমি আপনার কথা আমি বুঝেছি। দেখেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম আওয়ামী লীগের প্রতি আমি যখন কথা বলছি এটা কোনো সহানুভূতি থেকে না, কোনো কিছু। আমার কথা হলো যে ডেমোক্রেসি আপনি চর্চা একটা করতে টোটাল হলে ডেমোক্রেটিক প্র্যাকটিস চাচ্ছেন সমস্ত মানুষের। আমি বলি এখন বিএনপি কোনোদিন আওয়ামী লীগ ইলেকশন আসতে পারবে না, আমরা কিন্তু কোনোদিন বলিনি এটা। আর প্রধান উপদেষ্টা সাহেব বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। এখানে কিন্তু একটা গ্যাপ আছে, ফাঁক আছে। স্থগিত করা মানেই তো সে অ্যাক্টিভিটিস করতে না পারলে ইলেকশন করবে কিভাবে? এখন এটা দেশে তো নিবন্ধন স্থগিত করা না না, আপনি যেটা বললেন যে গণতান্ত্রিক রাইট, তারা তো আইনের ব্যাখ্যা তো সবাই চাইতে পারে, লেট দেম ফাইট লিগালি। আপনি লিগ্যালি ফাইট করতে গেলে লিগ্যালি যে সে জাস্টিসটা পাবে তার কি কোনো গ্যারান্টি আছে? পৃথিবীর ইতিহাসে বহু দেশে, ওই যে উনি যেমন বললেন আওয়ামী লীগের সঙ্গে ছবি আছে মানেই হলো তাকে, তো শেখ হাসিনার সঙ্গে তো বেগম জিয়ারও ছবি আছে না, আছে সেটা শুনেন, এটা তারেক রহমান সাহেবের ছবি আছে, কার ছবি নেই? ছবি থাকা কোনো অপরাধ হতে পারে? এই যে প্রতিহিংসার একটা রাজনীতি, এই রাজনীতিটা আমাদের দেশে হয়ে আসছে, সেটা তো অস্বীকার করা যাবে না, হচ্ছে। এবং ধরেন যে উনি বলছিলেন যে বিএনপির এরা মামলা করেছে, হ্যাঁ বিএনপির এরা অনেক ভিকটিম, তারা মামলা করতেও পারে, আমি কোনো অপরাধ দেখি না। কিন্তু আবার নানান স্বার্থে নানান বিবেচনা থেকে কাউকে ভিকটিম করে ফেলা, কারো বিরুদ্ধে মামলা দেয় ওই আওয়ামী স্টাইলে গায়েবী মামলা দেয়, আমি পার্সোনালি আই ডু নট সাপোর্ট দিস, কারো থেকে চাঁদার জন্য, কারো থেকে ব্যবসায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যাকে যেখানে পেলাম, শিল্পী, সাহিত্যিক, যেমন ধরেন আপনি আমরা এবং সেই মামলাগুলো অধিকাংশ করেছে রিপোর্ট যা বলে বিএনপির নেতাকর্মীরাই। এটা আমি খুব একটা আপনার সাথে মানে এগ্রি করব না, এই কারণে বিএনপি নেতাকর্মীদের বাদী মামলার খুব কম পাবেন খুঁজে। আমি জানি না আপনার কাছে রেকর্ড নিয়ে বলতেছেন কিনা, না মোটামুটি রেকর্ড নিয়ে আমি আপনাকে বলি, এটা আর নেতাকর্মী সমর্থক যাই বলেন। হ্যাঁ, আমি আপনাকে বলি 96-এ আমরা যখন আওয়ামী লীগ যখন গভর্নমেন্টে, তখন সেই যশোরে একটা ট্রান্সমিটার ব্লাস্ট হয়েছিল। সেই যশোরের ট্রান্সমিটার ব্লাস্টের মামলার আসামি ছিল আমাদের খোকা, সাদেক হোসেন খোকা। অনেকে এই দিক থেকে দিয়েছিল, একটা খন্দকার মোশাররফ হোসেন এরকম একটা মামলার অনেকে একটা মামলা দিয়েছিল। আবার আপনারা সাবের হোসেন চৌধুরী তারা প্লেট চুরির মামলা দিয়েছিলেন। মামলা এগুলো, এই যে একটা প্র্যাকটিস আমাদের দেশে, ইট শুড বি স্টপ। যেটা এবারও যে মামলাগুলি হয়েছে, না আমাদের কথা হলো যে মানে খারাপের চূড়ান্ত, এটা আমরা যারা খারাপ করে তাদের বিচার হওয়া উচিত। আমার কথা হলো যে আওয়ামী লীগ করেছে বলে আমার করতে হবে, আমরা করব, আমরা আওয়ামী লীগ আমলে দেখেছি, কিন্তু আমাদের তো এক জায়গায় ভালো স্টার্ট করতে হবে। আপনি যদি ভুলে না গিয়ে থাকেন, আপনি দেখবেন যে মামলার কথা বলেছেন আমাদের নেতা জনাব তারেক রহমান, কিন্তু মামলাগুলি যখন ঢালাওভাবে হচ্ছে, ঢাকার মামলা আসামি পড়তেছে রাজশাহী, রংপুর আওয়ামী লীগ, আমাদের নেতা কিন্তু বলেছেন মামলায় যারা জড়িত না, তারপর কিন্তু গ্রেফতারটা বন্ধ হয়েছিল, যে যারা মামলায় জড়িত না, ঢালাওভাবে মামলায় কাউকে আসামি করা উচিত না। আমি নিজেও পার্সোনালি কিন্তু এটা সমর্থন করি না। তাহলে তো আমাদের দেশটা টোটাল বিভাজনে পড়ে যাবে। আমরা তো যে বিভাজন আওয়ামী লীগ করেছে, আমরা একই বিভাজন কিন্তু করতে চাই না। এই কারণে প্রতিহিংসা, তারেক রহমান তো লন্ডনে বসে বলছেন, আপনারা তো সবাই শুনছেন না সেটা। না, আমরা শুনি না এই কথাটা, আমরা উনি তো আন্তরিকভাবে হয়তো বলছেন, কিন্তু ওনার কথা আপনারা, আমরা যারা ভালো আমরা শুনি, দল শুনে। এখন তাহলে দেখতে হবে যারা ভালো না, শুনে না, ভালোর সংখ্যা বেশি না খারাপের সংখ্যা বেশি। যারা ভালো না তাদের দিয়ে एग्जांपल সৃষ্টি করবেন না। আমরা তো ভালো, আমরা দল তো শুনতেছে, আমরা তো চাচ্ছি না, আমরা তো প্রতিহিংসার রাজনীতি করি না। দুই একটা ঘটনা যদি ঘটে যায়, ঘটতে পারে, বাট এই যে প্রতিহিংসার রাজনীতি না করার কথা যদি না বলতেন আমাদের সেই মিটিংয়ে, বাংলাদেশের ওবায়দুল কাদের যেটা বলছিল সেটাই কিন্তু হওয়ার সম্ভাবনা ছিল। সেই জিনিসটা থেকে আমরা বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, জনমনে একটা শান্তির আবহ সৃষ্টি করার লক্ষ্যে আমাদের নেতা তারেক রহমান এবং নেত্রী বেগম খালেদা জিয়া পল্টনে যে ঘোষণাটা দিয়েছেন, আমরা অক্ষরে অক্ষরে তা পালন করেছি। কোনো সন্ত্রাসী কার্যক্রম আমরা করি না। এবং আমি খুব আশাবাদী মানুষ, আমি বিশ্বাস করি আমাদের দেশে একটা সুন্দর নির্বাচন, আমাদের সেনাবাহিনী, পুলিশ, সিভিল ব্যুরোক্রেসি এবং সকল রাজনৈতিক দল। নাজমুল হক প্রধান, আপনি বলবেন এখন কি মিস্টার বকুলের ভাষায় একটা এবং প্রফেসর ইউনূসের ভাষায় একটা সুন্দর ঐতিহাসিক উৎসবমুখর নির্বাচন, নাকি তত্ত্বাবধায়ক সরকার এর অধীনে নির্বাচন? কেননা তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটা কোর্টে চলে আছে, আর 2-3 দিনের মাথায় সেটা শুনানি হবে, নাকি আবার এই আওয়াজও আমরা রাজনৈতিক করিডোরে শুনতে পাচ্ছি যে একটা শেষ পর্যন্ত এই ঝামেলা হলে একটা জাতীয় সরকার সবাই মিলে, যেটা অনেকেই চাইছিলেন 5ই আগস্টের অভ্যুত্থানের পরে হোক। একটা বিষয় বলি আপনাকে, সেটা হচ্ছে যে আমরাই মিলেমিশে খাই। বাংলাদেশে এরকম একটা অভ্যুত্থান পরবর্তী সময়ে
90 সালে যে 91 যে নির্বাচনটা হলো তত্ত্বাবধায়ক সরকার অধীনে, সেটা বেস্ট নির্বাচন ছিল। যদিও আওয়ামী লীগ হেরে যাওয়ার পরে বলছে সূক্ষ্ম কারচুপি, তো বড় করে বলতে পারেন আর কি, মিনমিন সরে ওনাদের মধ্যেই ভিন্ন মত ছিল। ডক্টর কামাল রায় একমত পোষণ করছেন, যে কারণে করতে পারেন নাই, তাই না? পার্লামেন্টের বাইরে শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করে এসব হয়েছে সেই সময়। আমি যেটা বলতে সেটা হচ্ছে যে একটা ভালো নির্বাচন কেমনে হবে এইখানটায় কিন্তু বর্তমান সময়ে এটা ফ্র্যাগ। এই সরকার কিন্তু আইন শৃঙ্খলা পরিচালনা করার ক্ষেত্রে কিন্তু অলওয়েজ ডিপেন্ডেন্ট অন মব। মনে হয়েছে কখনো কোনো সরকারটা মবের কাছে আত্মসমর্পণ করছে। সরকারের নিজস্ব কোনো শাসন পরিচালনার কোনো আইনি ভিত্তি সরকারের নেই, মনে হয়েছে এটা। এবং যার কারণে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলতে মবক্রেসি, উচ্ছৃঙ্খল জনতার শাসনটাই ছিল সরকারের প্রধান উপজীব্য। এই দুদিন আগে প্রধান মুখ্য আপনার আইন কর্মকর্তা উনিও এই কথাটাকে কিন্তু সমর্থন করছেন, যে মব ছাড়া কোনো উপায় ছিল না। যাই হোক, তাহলে আজকে সেটা যেহেতু ভিত্তি, ফলে এই ধরনের একটা গভর্নমেন্ট একটা ভালো একটা শান্তিপূর্ণ নির্বাচন করতে পারবে, এটা জনগণের বিশ্বাস করতে কিন্তু কষ্ট হচ্ছে আদৌ পারবে কিনা। ন্যাচারালি যে এই সরকার একটা ভালো নির্বাচন করতে পারবে, এটা জনগণ বিশ্বাস করছে না এখনও। এবং যার কারণে দেখবেন নির্বাচনে নিয়ে বিশেষ করে দুটো যে প্রতিদ্বন্দ্বিত দল এখন আছে, পরস্পর বিরুদ্ধে কথা বলছে নির্বাচন নিয়েই। আমি আর নাম মেনশন করে বললাম না, বলছে। এখন সামনে বাংলাদেশে নির্বাচনের শিডিউল ঘোষণা হলে, নির্বাচনের অর্গানগুলি মুভ করলে, তখন বলা যাবে আসলে কী হবে। তবে স্বাভাবিকভাবে এটা আমাদের সমাজে একটা খুব প্রচলিত কথা আছে, সকালটা হলেই বোঝা যায় দিনটা কেমন যাবে, তাই না? মর্নিং শোজ দি ডেজ। তো ফলে এখনও কিন্তু জনগণ এখানে আশাবাদী হতে পারছে না যে বাংলাদেশের নির্বাচনটা হবে। যেমন আমরা অতীত খুব নর্মাল পিরিয়ড নির্বাচনের সময় এই এলাকায় মাইনরিটি আপনারা ভোট দিতে যাবেন না, আপনাদের ভোট পেয়ে গেছি, এই ঘটনা কিন্তু ঘটছে। তো এই পাড়ার লোক ভোট দিতে যাবেন না। যেমন এই যে 18 সালের যে ভোটে, সেখানটায় প্রচুর ভোট তো আগেই রাত্রে ঢুকায় ফেলছে, তারপর প্রচুর বিএনপির লোক গেলে এই যান ভোট দিতে যাবেন না, কোথাও 1 ঘন্টা, কোথাও আধা ঘন্টা, কোথাও 2 ঘন্টা ভোট অ্যালাউ করছে। তাহলে এই কালচার কিন্তু বাংলাদেশে আছে। আমি যেটা ভয় পাচ্ছি সেটা হচ্ছে যে এই বিগত সরকারের রেমন্যান্ট প্রশাসনের ক্ষমতার কর্মকর্তা, ইভেন কি রাজনীতির রেমন্যান্ট পার্ট কিন্তু সমস্ত জায়গায় কিন্তু আছে, এটা বিরাজিত। এটা আমরা মনের থেকে ঝাড়ে ফেলতে পারি নাই। আমাদের সঙ্গে পুলিশ প্রশাসন, মেট্রোপলিটন পুলিশ প্রশাসন একটা বৈঠক করেছিল সেখানটায়, এবং সেখানটা তারা এবার আইনের মতোই কাজটা করুন বলেছিল। আমরা বলছি আপনাদের এই যে প্রচেষ্টাটা, এটা আপনারা তাহলে এটা আপনাদের আইজি সাহেবকে বলেন, তাই না? এটা ডিস্ট্রিক্ট পর্যন্ত এটা এক্সটেন্ড করেন, মতামত বিনিময়টা সমস্ত পলিটিক্যাল পার্টি ডেকে, ছোট বড় সব পার্টি আশ্বস্ত হোক যে আমাদের পুলিশ প্রশাসনটা এরা নিরপেক্ষ ভূমিকা পালন করবে। কিন্তু এটাও আমাদেরকে খাওয়াইতে হয়েছে এখানটা বলছে, কিন্তু এটা আর বাইরে করে নাই বা করে নাই বা যাই হোক। আমি বলতে চাচ্ছি যে এখানটায় বাংলাদেশের নির্বাচন নিয়ে জনমনে এই প্রশ্ন তো আসতো, যতক্ষণ ভালো সুন্দর নির্বাচন না হবে তখন তো এই ইউনূস সাহেব যত করেই বলুন না কেন, জনগণের কাছে এটা বিশ্বাসযোগ্য হবে না। ইউনূস সাহেব একটা সুন্দর ভোট করে দেবেন, কারণ উনি ওনার একটা নির্দিষ্ট দলের প্রতি ওনার আনুগত্য প্রকাশ করছেন তো উনি, এখন করছেন না কিন্তু করেছেন তো উনি। তো ফলে এইসব বিষয় মিলে তারপরে আরও ঘটনা, একটা সরকার প্রধান উনি যখন নিজের ফ্যাসিলিটিসটা জনগণের সমস্যা বাদ দিয়ে যখন নিজের ফ্যাসিলিটিসটা সুযোগ সুবিধাটা যখন নিয়ে ফেলেন, তখন জনমনে আরও এটা বদ্ধমূল হয় যে উনি ওনারটা করার জন্যে আসছেন, আমাদেরটা না, জনগণেরটা না। ফলে এই ধারণায় কিন্তু বর্তমান গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের উপর কিন্তু জনগণের এই ধারণা বদ্ধমূল আছে। আমি বলছি এখন তারা যদি সেই কাজের মধ্য দিয়ে যদি পরিষ্কার করতে পারে, ভালো কথা। আমরা চাই ওনারা ওনাদের কাজের মধ্যে। আমরা একটু শেষের দিকেও, যেহেতু আমি আপনাদের দুজনের কাছেই প্রশ্ন, বিশেষ করে মিস্টার সরদার সাখাওয়াত হোসেন বকুলের কাছে আমার প্রশ্ন, যে প্রফেসর ইউনূস বা তার সরকার যদি এই ছাত্রদের, যারা তাদের নিয়োগকর্তা, যাদের কথায় একদিন তারা সব করবার চেষ্টা করেছেন বা যাদেরকে দেখিয়ে আসলে তারা তাদের কর্মকাণ্ডটা পরিচালনা করেছেন, বা এই স্টুডেন্টদের, ছাত্রনেতাদের বা এই নতুন দলকে তারা বিভ্রান্ত করেছেন, সেটাও বলা যেতে পারে, তারা যে এখন আপনাদের সঙ্গে যা বলছেন, যা করলেন আপনারা এবং সব কিছুতেই সমর্থন দিয়ে যাচ্ছেন, এখান থেকে যে সরকার সরে যাবে না সেই বিশ্বাসের, দেখুন জিলু ভাই, আমি একটা কথা বলি, লেট আস হোপ দ্য বেস্ট। সরকার সরে যেতে পারবে কি পারবে না, আমি কিন্তু খুব আশাবাদী মানুষ, এই প্রসঙ্গে আমি যেতে চাই না। আমি যে জিনিসটা বলতে চাই, সারাক্ষণ যদি আপনি আমার মধ্যে, জনগণের মধ্যে আশা জাগিয়ে রাখেন আর ওদিকে
তলে তলে সব নিরাশার ঘটনা ঘটে এবং একটা সময় গিয়ে যদি দেখাই গেল যে আপনার আশা তো আসলে একটা ফাঁকা আশা, জনগণকে কোনো ভুল আশা দেখাচ্ছি না বা বলতেছি না, যেটা চাচ্ছি সেটা হলো, আমি একটা কথাই বলি, নির্বাচনের কোনো বিকল্প নেই, নির্বাচনটাকে হতে হবে। ইউনূস সাহেব একটা ঐতিহাসিক নির্বাচন করতে চান, উনি কতটুকু মিন করেছেন বা উনি কতটুকু মানে মানে হোয়াট ইজ দ্য এক্সটেন্ট অফ হিজ প্রিপারেশন টু হোল্ড এ ফ্রি ফেয়ার ইলেকশন, ওইটা তো আমি যেতে চাই না। বাট আমি এজ এ ডেমোক্রেসি লাভিং পিপল অফ দ্য নেশন, আমাদের সকল রাজনৈতিক দলগুলি, উই শুড গিভ এমফেসিস টু ইমপ্লিমেন্ট হিজ ডিসিশন। তার ডিজায়ারটা কি? একটা সুন্দর ফ্রি ফেয়ার ইলেকশন করে দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা উপহার দিয়ে যাওয়া। সেই ডিজায়ারটা যদি তার ভিতরে নাও হয়ে থাকে বা এটা যদি তার কাল্পনিক কথাও হয়ে থাকে, লেট আস টেক ইট এজ এ স্টিক। এটাকে আমরা বাস্তবায়িত করার জন্য তো আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, যারা জুলাই বিপ্লব করেছে, তাদের প্রত্যেকের সেই চেষ্টাটা করতে হবে। যদি আমি বা কেউ যাই, আমার রাস্তা যেন ভালো মানুষগুলি যেন একই রাস্তা দিয়ে যেতে পারে, আমাদের কিন্তু সেই চেষ্টাটা করতে হবে। এখানে ইউনূস সাহেব চাচ্ছে এটা পারবে না, এই সংখ্যা থেকে যদি আমরা পিছিয়ে যাই তাহলে তো আমাদের নির্বাচনই হবে না। এটা আমি ওই দিকে যেতেই চাই না। আমি ধরে নিব ইউনূস সাহেব বলেছে ইট মাস্ট বি ডান, ওনাকে চেষ্টা করতে হবে, আমরা ওনাকে হেল্প করব এবং নির্বাচন আমাদের অবশ্যই হতে হবে। নির্বাচনের কোনো বিকল্প কিন্তু দেশে নেই। আর ইউনূস সাহেব এর বলাটাকে বাস্তবায়িত করার জন্য আমাদেরকে কিন্তু চেষ্টা করতে হবে। শুধু উনি তো একলা পারবেন, উনি কিন্তু একটা কথা বলেছেন, সকল রাজনৈতিক দলেরও উনি সহযোগিতা চেয়েছেন। ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। কারণ রাজনীতি আমরা যদি কেউ সহযোগিতা না করি, আমরা যদি চাই ইউনূস সাহেবকে আমরা ফেল করাবো, তাহলে তো আমরা সহজ বাংলাদেশে এত বড় একটা এরিয়াতে আমরা কত রকম অঘটন করি, তো অনেক কিছু করে ফেলতে এই যে একটার পর একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। আমি এই প্রসঙ্গটা আসতেছিলাম, দেখেন এই যে এয়ারপোর্টে যে ঘটনা ঘটেছে, ক্যান ইউ ইমাজিন এত এরকম একটা সুরক্ষিত জায়গার ভিতরে এত বড় একটা আগুন লেগেছে এবং সেখানে আগুন নিভাতে যাইতেও কিন্তু অনেক লেট করেছে। আই থিঙ্ক দিস ইজ এ কনস্পাইরেসি। এগুলিকে রোধ করতে হবে, জাতি আমাদেরকে ঐক্যবদ্ধভাবে, আমরা শুধু সমালোচনা করলে কিন্তু জুলুভাই হবে না। উই হ্যাভ টু হেল্প দিস গভর্নমেন্ট। এই গভর্নমেন্টটা যেহেতু আমাদের জুলাই বিপ্লবের ফসল, এই গভর্নমেন্টটাকে আমাদের হেল্প করতে হবে, নতুবা ফেসিস্টরা কিন্তু আবার মাথাচাড়া দিয়ে উঠবে, তারা খুশি হবে। আমি কাউকে ফেসিস্ট বলেও গালি দিতে চাই না, আমি তারা কি করবে এটাও বলতে চাই না। আমাদের কথা হলো আমরা সকল জনগণ আমরা ঐক্যবদ্ধ হয়ে ৭১-এর মতন এবং এই জুলাই বিপ্লবের মতন উই হ্যাভ টু হেল্প দিস গভর্নমেন্ট, যতক্ষণ গভর্নমেন্ট গণতান্ত্রিক রাস্তায় থাকবে। যেহেতু ইউনূস সাহেব একটা ফ্রি ফেয়ার ঐতিহাসিক নির্বাচন করতে চায়, উনি একটা অত্যন্ত বড় কথা বলেছেন যে এই চার্টারে যেই কলমটা দিয়ে সাইন করবেন, কলমটা জাদুঘরে যাবে। ইট ক্যারিজ মানে মাচ ইম্পর্টেন্স। উনি কতটুকু ইম্পর্টেন্স মিন করেছেন বা কতটুকু প্রিকশন নিয়েছেন, দ্যাট ইজ নট মাই কনসার্ন। মাই কনসার্ন ইজ ইজ ওয়ার্ড যে এটা জাদুঘরে যাবে, তার মানে এটার গুরুত্ব অনেক। কাজে আমরা এই জাদুঘরে কলমটা যেন যায় এবং এই কলমটা যেন দেখার জন্য ভবিষ্যৎ জেনারেশন যায়, ওই রকম একটা নির্বাচন যেন উনি করতে পারেন। আমি বলেছি উই নিড এ ভেরি গুড হারমোনি, ভেরি ক্লোজ হারমোনি ইন বিটুইন দ্য পুলিশ অ্যান্ড দ্য আর্মি অ্যান্ড দ্য সিভিল ব্যুরোক্রেসি। এবং আমরা অল দ্য পলিটিক্যাল পার্টিস শুড এক্সটেন্ড আওয়ার মানে হ্যান্ডস অফ কোঅপারেশন টু দিস গভর্নমেন্ট টু হোল্ড এ ফ্রি ফেয়ার ইলেকশন, যার কোনো বিকল্প বাংলাদেশে নাই। না, প্র্যাকটিক্যালি তো এই এত ঝক্কির পরে, এত ঝামেলার পরে ডেফিনেটলি আমরা চাই, কিন্তু বাংলাদেশে আসলে কতগুলো অ্যালার্মিং ঘটনা ঘটে। এই যে আমাদের কি যেন এয়ারপোর্টের এই যে গোডাউন, তো গোডাউনই বলা যায় তাই না, কার্গো গোডাউন, এখানটায় যে এত জিনিস ধ্বংস হয়ে গেলো, পুড়ে গেল, এটা তো ন্যাচারালি, এটা তো এত হালকাভাবে ঘটনাটা ভাবার কোনো কারণ নেই। কয়েকদিন আগে যে মিরপুরে ধরেন যে একটা কেমিক্যালস ফ্যাক্টরি, তাই না, লোক মারা গেল। যদিও বাংলাদেশে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা এগুলি সবসময় হয়ে আসতেছে বা হচ্ছে, তাই না, কিন্তু তারপরও এরকম সময় এই কার্গোর ঘটনাটা, এটা আমার কাছে কিন্তু মানে এটা চিন্তায় ফেলেছে। সরি, এই যে কেমিক্যালের কথা বললেন, দেখেন আমরা পলিটিশিয়ানরা উই শুড বি ব্লেমড বাই দ্য নেশন। কোনো দিন কেমিক্যাল গোডাউন এরকম জনবহুল এলাকাতে থাকার কোনো ইতিহাস সভ্য দেশে নেই। অনেক আমাদের মানে ল্যান্ড আছে, এগুলি তো যখনই কি একটা ব্যাংক ঋণ দেয়, গভর্নমেন্টের স্ট্র্যাটেজি পলিটিক্স থাকা উচিত, বিনিয়োগ বোর্ড আছে, এগুলো দেখা উচিত ছিল এইসব জনবহুল এলাকাতে, যাতে কোনোদিন এইসব জিনিস না থাকে, এই কেমিক্যাল যাতে মানে ইয়া না তো হয়ে গেল এই ঘটনা। এখন খুব দুর্ভাগ্য আমাদের জন্য। ফলে সরকারকে যদি ভালো নির্বাচন করতে চায়, এই ধরনের ঘটনাগুলি আবার বাড়তে পারে। আমি বলছি যে মানে কোন জায়গা দিয়ে কি ঘটবে, বাংলাদেশ তো কি বলে যে ঘটনাবহুল দেশ, শক্ত প্রিকশন নিতে হবে, নতুবা ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু হোল্ড দ্য ইলেকশন। শুধুমাত্র তার আবেগ দিয়ে, তাই না, এটা ট্যাকেল করতে পারবে না। সরকারের বিচক্ষণতার সঙ্গে এই সামগ্রিক বিষয়টি ট্যাকেল করতে হবে। যদি ট্যাকেল করতে পারে তাহলে উই ক্যান সি গুড বিউটিফুল মর্নিং উই ক্যান গেট। নাহলে তো কি বলা যায় যে
সুন্দর সকাল শুধু আশাই করব, নিরাশায় থেকে যাব। কিছু যোগ করবেন আপনি? আমার যোগ করার কিছু নেই, যেটা শেষ প্রধান ভাই যে কথাটা বলছেন, আমি একই কথাই বলবো। আমাদের মর্নিংটা ভালো, যুদ্ধের ভিতর দিয়ে সফলতা এসেছে, সারাটা দিন যেন ভালো যায়, সেই জন্য খালি গভর্নমেন্টের বললে হবে না, যেটা আমাদের প্রিকশন নিতে হবে, যেটা নাজমুল হক প্রধান সাহেব বলেছেন আমার ভাই, যে এইরকম ঘটনা তো অনেকে নির্বাচন টাইমে করতে পারে, এটা অল আউট প্রিকশন গভর্নমেন্টকে নিতে হবে, একেবারে নিরাপত্তার চাদরে বাংলাদেশকে ডাকতে হবে টু হোল্ড এ ফ্রি ফেয়ার ইলেকশন, আদারওয়াইজ ইট উড বি ভেরি ডিফিকাল্ট টু রান দ্য ইলেকশন। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার নাজমুল হক প্রধান এবং মিস্টার শ্রদ্ধা শাখাওয়াত হোসেন বকুল, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা সেবার জন্য। দর্শক, আমরা টেবিলের এক প্রান্ত থেকে কেবলই আসার কথা শুনেছি, অন্য প্রান্ত থেকে নানা প্রশ্ন, নানা হতাশার চিত্র আমরা দেখেছি। তবে দুজনেরই চাওয়া এক, সেটা হচ্ছে নির্বাচন। এবং অবশ্যই নির্বাচন যখন বলেন তারা, আমরা এটা বিশ্বাস করতে চাই না তারা কেবল যে নির্বাচনে নিজেরা ক্ষমতায় যেতে পারবেন সেরকম একটা নির্বাচন চান, সুবিধাজনক নির্বাচন আমরা সবাই চাই, বাংলাদেশের জনগণ চায়। এবং নির্বাচন বলতে যেটা বোঝায় সেটা সবারই চাওয়া উচিত, সেটা হচ্ছে যে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন। এবং বাংলাদেশ যে ক্রস রোডের মধ্যে এখন ভূ রাজনীতির, অভ্যন্তরীণ রাজনীতির এবং বৈশ্বিক রাজনীতির, এর সঙ্গে স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তার প্রশ্ন জড়িত। এবং বাংলাদেশ যদি রাজনৈতিকভাবে একটা স্থিতিশীলতা অর্জন করতে না পারে, একটা ভালো নির্বাচন না করতে পারে এবং একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়, বাংলাদেশের সংকট কিন্তু আরও বাড়তে থাকবে। যে সংকটের মধ্যে আছে, এই সংকট কেবলমাত্র সূচনা, সংকট কিন্তু আরও গভীর থেকে গভীরতর হবে। কাজে আমরা আশা করব যে সরকার এবং রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক নেতৃত্ব এই বিষয়ে ইতিবাচক বা একটা মানসম্পন্ন যে পন্থা, সেটা গ্রহণ করবার চেষ্টা করবেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।